আমাদের গাড়ির টায়ার, প্যারাসিটামল ট্যাবলেট বা ধরুন ভিটামিন ক্যাপসুল, এই সবগুলোর মধ্যে মিল কোথায় বলতে পারেন? উত্তরটা জানলে হয়তো একটু অবাকই হতে হবে। আসলে এই সবগুলোর উৎস কিন্তু একটাই, মাটির অনেক নিচ থেকে তুলে আনা কালো চটচটে একটা পদার্থ। চলুন এই অসাধারণ রূপান্তরের পেছনের গল্পটাই আজ জানা যাক। একবার ভাবুন তো, একদিকে এক ব্যারেল অশোধিত তেল আর অন্যদিকে গাড়ির শক্তপোক্ত টায়ার। দুটো দেখতে একেবারে আলাদা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। শুধু টায়ারই না, এই কালো তরলটার সাথে হাসপাতালের জীবন বাঁচানো যন্ত্রপাতিরও একটা যোগসূত্র আছে। ব্যাপারটা বেশ রহস্যময় লাগছে, তাই না? আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা কিন্তু এটাই, কিভাবে মাটির তলার এই কালো, আঠালো জিনিসটা আমাদের প্রতিদিনের ব্যবহারের হাজারো জিনিসে বদলে যায়। চলুন এই যাত্রায় ডুব দেওয়া যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। অশোধিত তেল বা ক্রুড অয়েল যখন সরাসরি মাটি থেকে তোলা হয়, তখন এটা কিন্তু প্রায় কোনো কাজেই লাগে না। মানে ব্যবহারের যোগ্য করে তুলতে হলে একে রীতিমতো একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই বিশাল রূপান্তরের প্রক্রিয়াটা উবাহব্ড শুরু হলো কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসে। চলুন একটু পিছিয়ে যাই, সেই ১৯ শতকে, যখন একটা বড় সমস্যাই এই শিল্পে নতুন এক বিপ্লব এনে দিয়েছিল। সেই সময়টাতে রাতের অন্ধকার দূর করার জন্য প্রধান জ্বালানি ছিল তিমি মাছের তেল। কিন্তু শিল্প বিপ্লবের কারণে এর চাহিদা এত বেড়ে গিয়েছিল যে দাম প্রায় আকাশ ছুঁয়ে ফেলে। মানুষ তখন সস্তায় অন্য কিছু খুঁজছিল, আর ঠিক তখনই বাজারে এলো কেরোসিন। কিন্তু প্রশ্ন হলো, এই তেলটা আসবে কোথা থেকে? যখন কেউ আইডিয়া দিল যে আরে, জল তোলার মতো করে মাটি থেকে তেলও তো পাম্প করা যায়, তখন লোকেদের প্রতিক্রিয়া ছিল ঠিক এই রকম। সবাই এটাকে পাগলের প্রলাপ ভেবেছিল। এই সব সমস্যার সমাধান লুকিয়েছিল একটাই প্রক্রিয়ার মধ্যে, যার নাম রিফাইনিং বা পরিশোধন। এটাই ছিল সেই চাবিকাঠি যা অশোধিত তেলের আসল শক্তিকে খুলে দিয়েছিল। এই পরিশোধন প্রক্রিয়াটা মূলত ৩টে ধাপে হয়: সেপারেশন বা আলাদা করা, কনভার্সন বা রূপান্তর করা, আর সবশেষে পিউরিফিকেশন বা বিশুদ্ধ করা। তাহলে চলুন এক এক করে এই ধাপগুলোর ভেতরে ঢোকা যাক। আচ্ছা, আমরা প্রক্রিয়ার প্রথম ধাপে চলে এসেছি, সেপারেশন। ভাবুন তো, অশোধিত তেলের ওই কালো মিশ্রণ থেকে পেট্রোল, ডিজেল বা বিমানের জ্বালানির মতো একেবারে ভিন্ন ভিন্ন জিনিস কিভাবে আলাদা করা সম্ভব? এই কঠিন কাজটা করা হয় ডিস্টিলেশন টাওয়ার নামের একটা বিশাল যন্ত্রের সাহায্যে। এটাকে বলতে পারেন অণু বাছাই করার একটা দৈত্যাকার মেশিন। ব্যাপারটা কিন্তু আসলে বেশ সহজ। অশোধিত তেলকে প্রায় ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয়। এর ফলে কি হয়, বিভিন্ন হাইড্রোকার্বন অণু তাদের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট অনুযায়ী আলাদা হয়ে যায়। যেগুলো হালকা সেগুলো গ্যাস হয়ে টাওয়ারের উপরে উঠে যায়, আর ভারী অণুগুলো তরল হয়ে নিচেই থেকে যায়। এই টাওয়ারের বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন জিনিস পাওয়া যায়। যেমন ধরুন ন্যাপথা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাঁচামাল, যা দিয়ে পরে পেট্রোল তো বানানোই হয়, এমনকি প্লাস্টিক বা অন্যান্য রাসায়নিক জিনিস তৈরিরও মূল উপাদান এটাই। আর একটা খুব চেনা উদাহরণ হলো কেরোসিন। এই ধাপে আলাদা হওয়ার পর এটাকে আরও একটু প্রসেস করে বানানো হয় বিমানের জ্বালানি বা জেট ফিউয়েল। তার মানে মূল কথা হলো, এই ধাপে সবকিছুকে শুধু তাদের সাইজ অনুযায়ী আলাদা করা হয়। এখন প্রশ্ন হলো, শুধু আলাদা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? না, আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় ধাপ, কনভার্সন বা রূপান্তরকরণ। এই চার্টটা দেখলেই সমস্যার মূল কারণটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, অশোধিত তেলে স্বাভাবিকভাবে যেটুকু পেট্রোল থাকে, বাজারে তার চাহিদা কিন্তু অনেক অনেক বেশি। অন্যদিকে ভারী তেলের পরিমাণ থাকে প্রয়োজনের চেয়েও বেশি। এই ভারসাম্যহীনতা দূর করার জন্যই রূপান্তরকরণ দরকার। এই রূপান্তর বা ক্র্যাকিং প্রক্রিয়াটা আসলে কি, ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। এটা অনেকটা একটা বড় স্টিলের চেনকে মাঝখান থেকে কেটে দুটো ছোট কিন্তু বেশি কাজের চেন বানানোর মতো। ভারী হাইড্রোকার্বন অণুর লম্বা চেনকে ভেঙে ছোট আর অনেক বেশি দামি চেনে পরিণত করা হয়। এই কাজটা করার জন্য বিভিন্ন ধরনের ইউনিট থাকে। যেমন ফ্লুইডাইজড ক্যাটালিটিক ক্র্যাকার বড় বড় চেইনগুলোকে ভাঙে। আবার ক্যাটালিটিক রিফর্মার অণুর গঠনটাই বদলে দেয়, যাতে ভালো কোয়ালিটির হাই অকটেন পেট্রোল তৈরি হয়। আর অ্যালকাইলেশন ইউনিট ঠিক তার উল্টোটা করে, ছোট ছোট চেইন জুড়ে দিয়ে বড় চেইন বানায়। তাহলে আমরা তেলকে আলাদা করলাম, এর অণুগুলোর গঠনও বদলে দিলাম, কিন্তু ফাইনাল প্রোডাক্ট হিসেবে বাজারে আসার আগে আরও একটা খুব জরুরি ধাপ বাকি আছে। এখন সময় এটাকে একদম নিখুঁত করে তোলার। এই ধাপের মূল উদ্দেশ্য একটাই, সালফার বা গন্ধক নামের একটা জিনিসকে তেল থেকে বের করে দেওয়া। অশোধিত তেলের স্বাভাবিকভাবেই সালফার থাকে, যা আমাদের ফাইনাল প্রোডাক্টের জন্য খুবই খারাপ।
কেন এই সালফার সরানোটা এত জরুরি? প্রথমত, এটা পুণ্যের কোয়ালিটি নিশ্চিত করে, আর দ্বিতীয়ত, যা আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা পরিবেশের জন্যও খুব দরকারি। সালফার মেশানো জ্বালানি যখন পড়ে, তখন অ্যাসিড বৃষ্টির মতো মারাত্মক দূষণ হতে পারে। তাহলে এই যে এতগুলো জটিল ধাপ পার হলো, এর শেষে আমরা ঠিক কি পাই? চলুন এবার আমাদের যাত্রার একদম শেষ পর্যায়ে গিয়ে দেখি এক ব্যারেল অশোধিত তেল থেকে আসলে কি কি জিনিস তৈরি হয়। তাহলে দেখুন, মাত্র এক ব্যারেল থেকে কি দারুণ সব জিনিস পাওয়া যাচ্ছে। প্রায় ৭০ লিটার পেট্রোল, যা দিয়ে একটা গাড়ি বহুদূর চলে যেতে পারে, ৩৪ লিটারের মতো ডিজেল আর হিটিং অয়েল, আর প্রায় ১৫ লিটার জেট ফিউল। আর এটা তো সবে শুরু। এই চার্টটা আমাদের আরও পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণে তৈরি হয়। স্বাভাবিকভাবেই পেট্রোল একদম প্রথমে, তারপরে আছে ডিজেল, জেট ফুয়েল, আমাদের রান্নার কাজে ব্যবহার করা এলপিজি, আর কোক, যেটা দেখতে অনেকটা কয়লার মতো আর স্টিল কারখানায় জ্বালানি হিসেবে কাজে লাগে। আর এখানেই আমরা আমাদের একদম শুরুর প্রশ্নে ফিরে আসছি। এই পুরো জটিল পরিশোধন প্রক্রিয়ার শেষেই কিন্তু তৈরি হয় এই সব জিনিস। শুধু গাড়ির জ্বালানি নয়, এই একই উৎস থেকে আসে আমাদের সানগ্লাস, সিডি, জামাকাপড়, এমনকি অ্যাসপিরিনের মতো জীবনদায়ী ওষুধও। সেই কালো চটচটে পদার্থটাই আসলে রূপান্তরিত হয়ে আমাদের জীবনের প্রায় সবখানে ছড়িয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে এই একটা মাত্র পদার্থ আমাদের আধুনিক জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এটা আমাদের জন্য যতটা জরুরি, এর উপর আমাদের এই নির্ভরতা ভবিষ্যতের জন্য ঠিক কী বার্তা বয়ে আনছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়।